আমি সবেমাত্র তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল ঢাললাম, এমন সময় আমার শাশুড়ি এসে বলল, শেষ শেষ, এই মেয়ে আমার সংসারটা শেষ করে দিবে। বলি, একটুখানি তরকারি রান্না করতে এতগুলো তেল ঢালতে হয়? তেল কি টিউবওয়েল থেকে ওঠে রে? বলে উনি চুলা থেকে কড়াইটা নিয়ে তেলগুলো আবারও বোতলে ঢালতে লাগলেন। ওনার এমন কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি একাধারে বকবক করতে লাগলেন আর কড়াই থেকে তেলগুলো বোতলে ঢালতে লাগলেন। উনি প্রায় সময় এমনটাই করেন। আমি বিরক্ত হয়ে বললাম, মা, রান্না করতে গেলে একটু তেল দিতে হয়, আমি তো আর জল দিয়ে রান্না করতে পারবো না। তেল দিতে হবে সেটা ঠিক আছে, তবে এতগুলো তেল কেন দিতে হবে? রান্না কি শুধু তুমি করছো? আমি সারা জীবন রান্না করিনি? আমি বিরক্ত হয়ে বললাম, তরকারি স্বাদ না হলে আপনার ছেলের মুখে উঠবে না, তখন দু কথা বলতে আপনার ছেলে আমাকে ছাড়বে না। তেল বেশি দিলেই কি রান্না স্বাদ হয়? তুমি কি এই বয়সে এসে আমাকে রান্না শেখাবে? হাতে যশ থাকলে রান্না এমনিতেই স্বাদ হয়। আমি যেহেতু তরকারিতে মশলা বেশি দেই, তেল বেশি দেই, তাহলে রান্নাটা তো আপনিই করতে পারেন, কেন শুধু শুধু আমাকে রান্নাঘরে পাঠান? মুখে মুখে তর্ক করবে না। অল্প তেল এবং অল্প মশলাতে যদি রান্না স্বাদ আনতে না পারো, তাহলে তোমার রান্না করার দরকার নেই। শেষ পর্যন্ত শাশুড়ির এমন আচরণে আমি রান্নাঘর থেকে রাগ করে বের হয়ে চলে আসলাম। রুমে এসে দেখি জয়ন্ত প্যান্ট শার্ট পরে কোথাও বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। আমাকে রাগান্বিত ভাবে রুমে আসতে দেখে জয়ন্ত বলল, আজকেও কি বউ শাশুড়ি ঝগড়া করেছে? ঝগড়া আমি করি না, তোমার মা আমার সাথে ঝগড়া করে। আজ আবার কি সমস্যা হলো? তুমি আজকে যে বাজার থেকে মুরগিটা কিনে দিয়েছিলে, ওটা আমি রান্না করছিলাম। স্বভাবতই মুরগিতে একটু তেল না দিলে গোস্ত ভালো করে কষানো যায় না, তাই কড়াইতে একটু তেল ঢেলে দিলাম। অমনি তোমার মা এসে চুলা থেকে কড়াইটা নামিয়ে বোতলে তেলগুলো ঢেলে রাখলেন। তাই রাগ করে রান্নাঘর থেকে ওনাকে রান্না করতে বলে চলে এসেছি। আমার কথা শুনে জয়ন্ত বলল, আমার মাটা এমনই, বাবা মারা যাওয়ার পর থেকে উনি একটু বেশি কিপটে হয়ে গেছেন। তরকারি স্বাদ না হলে তো তুমিও দু কথা বলতে ছাড়ো না, তাই আজ ওনাকে রান্না করতে দিয়েছি, করুকুনি রান্না। জয়ন্ত আমাকে সান্ত্বনা দিয়ে বের হয়ে গেলেন। রাতে আমরা যখন সবাই খেতে বসেছি, তখন উনি রান্না করা তরকারি সামনে এনে বললেন, জয়ন্ত, তুই একটু খেয়ে দেখ তো, আমি অল্প তেলে রান্না করেছি, খেয়ে দেখ কতটা মজা হয়েছে। বলে উনি ছেলেকে পাতে তরকারি তুলে দিতে লাগলেন। আবার আমার উদ্দেশ্যে বললেন, বৌমা, তুমিও খেয়ে দেখো, অল্প তেলে অল্প মশলায় রান্না করা তরকারি কতটা মজা হয়। বলে আমার প্লেটেও তরকারি তুলে দিলেন। আমি এক লোকমা ভাত তরকারি দিয়ে মুখে তুলে বুঝতে পারলাম তেল কম দিয়ে রান্না করা তরকারিটা কতটা মজা হলো। বিশ্বাস করুন, গলা দিয়ে যাচ্ছে না, এতটা জঘন্য রান্না হয়েছে। জয়ন্ত এক লোকমা ভাত মুখে দিয়ে আর গিলতে পারছে না। মা রান্না করেছে তাই কিছু বলতেও পারছে না। অনেক কষ্ট করে খেতে লাগলেন। আমাদের সাথে উনিও খেতে বসেছেন। দেখলাম কেমন অভক্তের মতো উনি চেটেপুটে খাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, বয়সের কারণে ওনার মুখের রুচি মনে হয় নষ্ট হয়ে গেছে, না হয় এমন জঘন্য রান্না উনি এভাবে খাচ্ছে কিভাবে? যাই হোক, কিছু না বলে অনেক কষ্ট করে সবাই মিলে খেতে লাগলাম। আরেকদিন আমি বাথরুমে কাপড় ধুচ্ছিলাম, অনেক ময়লা কাপড়, তাই বেশি করে সাবান মাখছিলাম। উনি কোথাও যাবার সময় হঠাৎ লক্ষ্য করলেন আমি কাপড়ে সাবান বেশি দিচ্ছি, তাই উনি বাথরুমে ঢুকে বলতে লাগলেন, শেষ শেষ, এই সংসারটা তুমি শেষ করেই ছাড়বে। বলি, এমন পরিষ্কার কাপড়ে এতগুলো সাবান মাখার কি দরকার? কাপড় তো পরিষ্কারই আছে, না হয় একটু ঘামের গন্ধ উঠেছে, একটুখানি গরম পানিতে ধুয়ে দিলেই তো হয়, সাবান মাখার কি দরকার? আমার মেজাজটা ভীষণ খারাপ হয়ে গেল। আমিও দু কথা বলতে ছাড়লাম না। বললাম, মা, সবকিছুতে আপনি এমন কিপটামি করেন কেন? রান্না করতে গেলে একটু থেকে একটু তেল বেশি দিলে আপনার গা জ্বলে, গোসল করতে আসলে গায়ে সাবান বেশি মাখলেও আপনার গা জ্বলে, চায়ের মধ্যে একটুখানি চিনি দিলেও আপনি দু কথা বলতে ছাড়েন না। এত কিপটামি করে টাকা বাঁচিয়ে আপনি কি মেয়ে আর একটা বিয়ে দিবেন নাকি ঘর করবেন? আমার আছে বলে কি একদিনে সব শেষ করে দিতে হবে? শোনো মেয়ে, আমি বেঁচে থাকতে এইভাবে আমার ছেলের সব তুমি শেষ করে দিতে পারবে না। আমি যেহেতু আপনার ছেলের সব ধ্বংস করছি, তাহলে আপনার ছেলেকে বিয়ে করানোর দরকার কি ছিল? আপনারা মা ছেলে দুজনে থাকতেন, তাহলে তো আর আমার খরচটাও আপনার বেঁচে যেত। বেশি কথা না বলে কাপড়গুলো সাদা পানিতে ধুয়ে ফেলো, সাবান মাখতে হবে না, পারলে আপনি ধোন, আমি পারবো না। বলে আমি রাগ করে চলে আসলাম। এর মধ্যে আমি দেখতে দেখতে গর্ভবতী হয়ে গেলাম। বর্তমানে আমি 8 মাসের গর্ভবতী। জয়ন্ত আমার জন্য কিছু ফলমূল এনেছে। আমি খাটের উপর বসে এগুলো খাচ্ছিলাম, আর জয়ন্ত আমার সামনে বসে মোবাইল টিপছিল। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, গর্ভবতী হয়েছে বলে কি এগুলো ফলমূল খেতে হবে? আমার ছেলেটাও বোঝে না, বউ তো খেতে চাইবে, তাই বলে এতগুলো টাকা খরচ করে ফলমূল আনতে হবে? বলে আমার সামনে থেকে ফলের ডালিটা কেড়ে নিলেন। আমি চুপ করে থাকলেও জয়ন্ত বলল, মা, ডাক্তার বলেছে ওকে ভালো মন্দ ফলমূল খাওয়াতে, ওর নাকি শরীরের শক্তি কম, ফল খাওয়াতে বলেছে। ঠিক আছে, তাই বলে আপেল আঙ্গুর খাওয়াতে বলেনি। দেশীয় ফলমূলে অনেক ভিটামিন আছে, এক পোয়া আমলকি কিংবা কয়েকটা জলপাই আনলেও হয়। এত টাকার ফলমূল আনার কি দরকার? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, কি দোষ করেছিলাম জানি না, না হলে কেন এমন কিপটার শাশুড়ির সংসারে আমাকে পাঠালো? আমার শাশুড়ি আবার বলল, এই ফলগুলো যে দোকান থেকে এনেছিস সেই দোকানে ফেরত দিয়ে দিবি, আর আসার সময় দেশীয় ফল আমলকি জলপাই নিয়ে আসবি, ওগুলো কম টাকায় পাবি। এমন সময় আমার ব্যথা শুরু হলো। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে বিছানায় শুয়ে পড়লাম। জয়ন্ত বলল, জয়নিকা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি কাতরাতে কাতরাতে বললাম, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার ব্যথা উঠেছে। আমাকে হসপিটালে নেওয়ার কথা শুনে জয়ন্ত টেনশনে পড়ে গেল, কারণ জয়ন্তের হাতে এখন মোটেও টাকা পয়সা নেই। সে টেনশন করতে দেখে আমার শাশুড়ি বলল, কিরে, এভাবে
তাকিয়ে আছিস কেন? বৌমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। মায়ের কথা শুনে জয়ন্ত আর মা আমাকে ধরে হসপিটালের দিকে নিয়ে চললো। গতরাতে আমার একটা পুত্র সন্তান হয়েছে। হসপিটালে আমার মাথার পাশে জয়ন্ত বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জয়ন্তকে বললাম, শুনেছি হসপিটালে নাকি অনেক টাকা বিল এসেছে, টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পেরেছো কি? জয়ন্ত আমতা আমতা করে বলল, বন্ধু বান্ধবের কাছে ফোন করে অনেক চেষ্টা করে সামান্য কিছু টাকা জোগাড় করেছি, এখনো অনেক টাকা বাকি। আল্লাহ জানে এখন কি করব। সত্যি কথা বলতে আমিও টেনশনে পড়ে গেলাম। তখন নিরুপায় হয়ে জয়ন্তকে বললাম, মোবাইলটা বের করে আমার বাবাকে একটা ফোন করো, দেখি বাবাকে বলে কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, তোমার বাবাকে কেন টাকার জন্য ফোন করতে হবে? আজ দুদিন আমার শাশুড়ি এখানে আসেননি, আর এখন এসে এমন কথা বলাতেই আমার কিছুটা রাগ হলো। পরক্ষণে খেয়াল করে দেখলাম উনি আঁচলের ভেতর থেকে একটা টাকার বান্ডিল বের করে জয়ন্তর হাতে দিয়ে বলল, ধর, এখানে 1,00,000 টাকা আছে, এগুলো দিয়ে বৌমাকে রিলিজ করে ঘরে নিয়ে চল। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। শাশুড়ি মা এতগুলো টাকা কোথায় পেলেন? উনি আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, আমি এমন কিপটামি কেন করি এবার বুঝেছো তো? দুর্মূল্যের বাজারে কেউ কাউকে সাহায্য করতে চায় না। তোমাকে তোমার শ্বশুরের একটা ঘটনার কথা বলি। জয়ন্ত তখন খুব ছোট যখন তোমার শ্বশুর মারা যায়। একদিন উনি বিছানায় পড়ে আছেন। ডাক্তার ওনাকে চেক আপ করে বলল, ভাবি, এভাবে ওনাকে বিছানায় ফেলে রাখলে উনি মারা যাবেন, ওনাকে তাড়াতাড়ি ভালো কোনো হসপিটালে ভর্তি করান। ওই সময় আমাদের অবস্থাটা অতটা ভালো ছিল না, আমার হাতে টাকা পয়সাও ছিল না, তাই ওনাকে হসপিটালে ভর্তি করাতে পারছিলাম না। আমি নিরুপায় হয়ে বললাম, ডাক্তার সাহেব, ওনাকে যে হসপিটালে ভর্তি করাবো, এত টাকা পয়সা আমি কোথায় পাবো? ডাক্তার বলল, তাই বলে কি ওনাকে মেরে ফেলবেন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে ঋণ করুন, যেভাবে হোক ওনাকে হসপিটালে ভর্তি করান, না হলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। বলে ডাক্তার সাহেব চলে গেছিল। বিশ্বাস করো বৌমা, সেদিন আমি অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে গেছিলাম, কেউ আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করেনি। শেষ পর্যন্ত তোমার শ্বশুর বিনা চিকিৎসায় মারা গেলেন। সেদিন থেকে আমি কিপটামি করে হোক আর যেভাবেই হোক সঞ্চয় করা শুরু করি, আর আমার 2-1 টাকা করে সঞ্চয় করা টাকা আজ তোমাদের হাতে এনে তুলে দিলাম। শাশুড়ির মুখে এমন কথা শুনে কান্নায় আমার চোখ ভেসে গেল। এই কয়েকদিন যে মানুষটাকে আমি কিপটা বলে এত বেশি ঘৃণা করতাম, আজ আমার দুর্দিনে ওনার অল্প অল্প করে সঞ্চয় করা টাকা এনে আমার স্বামীর হাতে তুলে দিলেন। হ্যালো ভিউয়ার্স, কথায় আছে, সুসময়ের সঞ্চয় দুঃসময়ের সহায়। এজন্যই বুঝি কবি কৃষ্ণচন্দ্র মজুমদার তার কবিতায় লিখেছিলেন, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথি প্রদীপ বাতি। তাই আসুন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে আজ থেকে কিছু কিছু সঞ্চয় করি। আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের ভালো গল্প লেখার অনুপ্রেরণা যোগায়। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।